সকল প্রকার টাকা ছাপানো বন্ধ রাখা হয়েছে। ট্রাকের মাধ্যমে বিভাগীয় শহরগুলোতে তেল, চিনি, ডাল এবং রমজান উপলক্ষে খেজুর এবং ছোলা সুলভ মূল্যে সরবরাহ করা হবে। অনলাইন ভ্যাট রিটার্ন দাখিল 80% থেকে 100% উন্নতিকরণের লক্ষ্যে পদক্ষেপ করা হয়েছে। দেশীয় উৎস হতে গ্যাস সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে নতুন কূপ খননের মাধ্যমে দৈনিক 648 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিদ্যুৎ খাতে বকেয়া ব্যাপকভাবে কমিয়ে আনার লক্ষ্যে চলতি অর্থ বছরে ভর্তুকির পরিমাণ 40,000 কোটি টাকা থেকে বৃদ্ধি করে সংশোধিত বাজেটে 62,000 কোটি টাকায় উন্নীত করা হয়েছে। 4 সিটি কর্পোরেশনের অধিক্ষেত্রাধীন সকল সরকারি কর্মচারী, সকল তফসিলি ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, 4টি মোবাইল অপারেটর, কোম্পানি কর্মকর্তা কর্মচারী এবং 6টি বহুজাতিক কোম্পানির সকল কর্মকর্তা কর্মচারীদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতা করা হয়েছে। থ্যাংক ইউ, আপনারা এসছেন। আমরা আজকে একটু তাড়াতাড়ি প্রেস কনফারেন্স করলাম। আমাদের সামনে আগামী জাস্ট 2 ঘন্টার পরে আরও 2-একটা কাজ আছে। তো আজকে আমি অনেকগুলো 3-4টা বিষয় নিয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে আমাদের 6 মাসে ইকোনমিক কি অ্যাচিভমেন্ট, সেটার উপরে একটা রিভিউ মিটিং হয়েছিল চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে, এবং সামনে আমরা কি চ্যালেঞ্জ ফেস করতে পারি এবং আমরা কিভাবে চ্যালেঞ্জটা উত্তরণ করব সেটা নিয়ে আজকে একটা বড় মিটিং হয়েছে। চিফ অ্যাডভাইজার ছিলেন, ফিনান্স অ্যাডভাইজার ছিলেন, ফজল কবির খান ছিলেন, খাদ্য অ্যাডভাইজার ছিলেন এবং অনেক সিনিয়র বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, স্পেশাল অনভয় প্রফেসর ইউনূসের স্পেশাল অনভয় লুৎফে সিদ্দিকী ছিলেন এবং অনেক সেক্রেটারি ছিলেন। সবাই আজকে খুব একটা থ্রেডওয়্যার ডিসকাশন হয় যে বাংলাদেশের ইকোনমি এখন কোথায় দাঁড়িয়েছে এবং আমরা কোথায় যাচ্ছি। এটা 2023-2024 অর্থ বছরের ফাইনাল হিসাব। জিডিপির গ্রোথ হচ্ছে 4.22, যেটা আগে দেখানো হয়েছিল 5.8 সামথিং। আপনি একটু দেখে নিন, এটা 4.22%, যেটা আগে দেখা হয়েছিল প্রভিশনাল গ্রোথে দেখানো হয়েছিল 5.82, কিন্তু ফাইনাল ফিগার হচ্ছে 4.22%। জিডিপি সাইজ বলা হচ্ছে এখন বাংলাদেশের বাংলাদেশি টাকায় হচ্ছে 50,027 বিলিয়ন টাকা, যেটা $450 বিলিয়ন ফাইনাল এস্টিমেটে। তারপরে হচ্ছে পার ক্যাপিটা জিএনআই, আপনার যে গ্রস ন্যাশনাল ইনকাম, সেটা হচ্ছে $2,738 এবং ফাইনাল এস্টিমেটে, যেটা আগে মানে প্রভিশনাল এস্টিমেট যেটা ছিল 2784 এটা। আর জিডিপির হিসাব আগে প্রভিশনাল যেটা মানে ধরা হয়েছিল হলো $459 বিলিয়ন। তো এটা ফাইনাল এস্টিমেটে এসছে হচ্ছে $450 বিলিয়ন। এটা আজকে দেওয়া হচ্ছে। এবং আজকে আরও একটা বিষয় আসছে, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে কালকে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে এবং ওরই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন কিছুদিন আগে প্রফেসর ইউনূস জানিয়েছিলেন, একটা মিটিং করেছিলেন একটা সিনিয়র আইন শৃঙ্খলা বাহিনীদের কর্মকর্তাদের সাথে। সেখানে হোম অ্যাডভাইজার ছিলেন, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন হোম অ্যাফেয়ার্স খোদাবক্স চৌধুরী ছিলেন। সেই জায়গায় একটা আমাদের ওনার ডিসিশন ছিল যে একটা কমান্ড সেন্টার এস্টাবলিশ করা, একটা সেন্ট্রাল, যার ফলে প্রত্যেকটা ল এনফোর্সিং এজেন্সি কে কী কাজ করছে সেটা যাতে খুব ভালো কোঅর্ডিনেট করা যায়। তো আপনারা জেনে খুশি হবেন যে আজকে 6টায় এই কমান্ড সেন্টারটা এটা রোল আউট হচ্ছে, এটা তার কাজ শুরু করছে। এবং এইখানে রেগুলার যেগুলো আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে, যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত, পুলিশ আছে, বিজিবি আছে, তারপরে কোস্টগার্ড আছে, র্যাব আছে, এদের বাইরে যে আরও থাকবে হচ্ছে আর্ম ফোর্সেসেরও এখানে প্রতিনিধি থাকবে। এটা একটা পুরো, আপনারা জানেন আর্ম ফোর্সেস ল এনফোর্সিংয়ের কাজ করছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয়েছে সেই অগাস্ট মাসের থেকে।
তো আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে। পুরো জায়গায় যদি দেখা যায় যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার একটা আশঙ্কা হচ্ছে, সেখানে এই কুইক রেসপন্স করবেন তারা। আর আজকে আর একটা বিষয় হচ্ছে যে আমরা কোরিয়ান ইপিজেড, আপনারা জানেন কোরিয়ান ইপিজেড বাংলাদেশে যেগুলো বেসরকারি এবং বিদেশি বিনিয়োগের যেটা ইপিজেড, এটা ইপিজেড মানে এক্সপোর্ট প্রসেসিং জোন, একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেটা 2500 একরের উপর একটা জায়গায়। এইটা কোরিয়ান ইপিজেডের একটা জমি নিয়ে অনেক দিন সমস্যা ছিল, বিশেষ করে গত স্বৈরাচারী গভর্নমেন্টের আমলে এই জমিটার দিকে চোখ পড়েছিল সেই সময়ের খুবই বড় বড় পলিটিশিয়ানরা। তারা চাচ্ছিলেন যে তার জমিগুলো, এই 2500 জমি যিনি ডেভেলপ করেছেন, এটা তারা নিয়ে নিতে চাচ্ছিল। ফলে যেটা হয়েছে যে কোরিয়ান ইপিজেডের এই অনেক বড় বড় কোম্পানি, কোরিয়ান আপনি জানেন স্যামসাং, এরা অনেক বড় বড় কোম্পানি এখানে কোরিয়ান ইপিজেডে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছিল, কিন্তু এই যে জমি নিয়ে যে জটিলতা, সেটার কারণে এটা হচ্ছিল না, এই জটিলতাটা যাচ্ছিলই না। তো এত বছর ধরে কিহাকসুন, উনি বাংলাদেশে ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনভেস্টর, এবং কিহাকসুনের ইয়াংওয়াং হচ্ছে বাংলাদেশের লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার। এই যে সমস্যাগুলো তৈরি করছিল সেই সময় পতিত স্বৈরাচারের কানেক্টেড পলিটিশিয়ানরা বা তাদের পাওয়ারফুল পলিটিশিয়ানরা, এর ফলে বিদেশি যে বিনিয়োগ, বড় একটা বিনিয়োগ বাংলাদেশে আসে নাই। এবং ইভেন কিহাকসুন নিজে বাংলাদেশের বিনিয়োগের বাইরে উনি অনেক বিনিয়োগ ভিয়েতনামে নিয়ে গেছেন, সেখানে তার কোম্পানি অনেক বড় হয়েছে। তো আমাদের এই প্রথম একটা বড় চ্যালেঞ্জ ছিল যে এই কোরিয়ান ইপিজেডের যে ল্যান্ডের সমস্যাটা যে করেই হোক এটা ঠিক করতে হবে। এবং আমরা কোরিয়ান ইপিজেডকে আমরা কথা দিয়েছিলাম 6ই ফেব্রুয়ারির মধ্যে তাদের যে ল্যান্ডের যে সমস্যাগুলো এটা দূরীভূত হবে, এবং আমরা ঠিক 6ই ফেব্রুয়ারি তাদের হাতে তাদের ল্যান্ডের মিউটেশন পেপার সমস্ত কিছু তাদের হাতে হস্তান্তরিত। এখানে এখন আর কোরিয়ান ইপিজেডের কোনো ধরনের কোনো সমস্যা নাই। আমরা আশা করব কোরিয়ান ইপিজেডে বড় বড় বিনিয়োগ আসবে এবং এর ফলে হাজার হাজার জব তৈরি হবে, খুব ভালো ভালো জব তৈরি হবে। আর আজকে লাস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির গত 6 মাসে কি করলো এবং আমরা আগামী একটা বছর বা আমাদের যতদিন টেনিউর আছে আমরা কি করতে চাচ্ছি, সেটার উপরে একটা বড় একটা পেপার প্রেজেন্টেশন হয়েছে। আমরা এই পেপারটা খুব দ্রুত এইটার যেগুলো মূল সারবস্তু সেগুলো আপনাদের সাথে হাজির করব, খুব দ্রুত এটা আপলোডেড হবে। তো তার আগে আমরা যেটা বলি যেটা জানাচ্ছি যে সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো বিষয় নিয়ে আসছে, মূল্যস্ফীতির গতিধারা নিয়ে আসছে, মূল্যস্ফীতি কোথায় হচ্ছে, তারপরে খাদ্য নিরাপত্তার উপরে একটা প্রেজেন্টেশন ছিল, রাজস্ব বিদ্যুৎ জ্বালানি নিরাপত্তা নিয়ে একটা বড় প্রেজেন্টেশন ছিল, রাজস্ব আহরণ আমরা কেমন করছি, কেন রাজস্ব আহরণের উপর নির্ভর করছে যে সরকারি কর্মচারীদের বেতন বা সরকারের ডেভেলপমেন্ট এক্সপেন্সেস মিট আপ করা। আর এছাড়া আর্থিক খাত আমরা কেমন করছি এবং শেষে ব্যাংকিং সেক্টর আমরা কেমন করছি এবং বৈদেশিক বাণিজ্য, এই প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা প্রেজেন্টেশন ছিল। এবং আমরা যেটা প্রফেসর ইউনুস চিফ অ্যাডভাইজার বলেছেন উনি স্যাটিসফাইড। আমরা যেটা প্রথম কথা হচ্ছে যে ওই মিটিংয়ে যারা ছিলেন তারা বলেছেন যে বাংলাদেশের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে, খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। আমরা দেখছি যে ইকোনমির যেগুলো কি ইন্ডিকেটরস সেগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। আপনার এক্সপোর্ট গত 6 মাসে এই গভর্নমেন্টের 6 মাসে, আমরা তো যদিও জুলাই মাস আমাদের ইয়েতে ছিল না, এই 5 মাসও যদি ধরেন এটা 10%-এর মতো গ্রোথ, ইম্পোর্টের গ্রোথ হয়েছে, আপনি জব তৈরি হচ্ছে নতুন নতুন। তারপরে আমাদের ইনফ্লেশন আপনি জানেন একটা সময় 12%-এর মতো উঠে গিয়েছিল, ইনফ্লেশন আবার পয়েন্ট টু পয়েন্ট হিসাবে এটা 9%, মানে সিঙ্গেল ডিজিটে এসছে। এবং
পলিসি রেট আমরা জানেন এগ্রেসিভলি ইন্টারেস্ট রেট হাইক হয়েছিল, সে ইন্টারেস্ট রেটটাকে আমরা হাইক করার কারণে আমরা দেখছিলাম যে ইন্টারেস্ট রেট হাইক গ্লোবালি এটাই সবচেয়ে স্বীকৃত হচ্ছে যে ইন্টারেস্ট রেটকে হাইক করে আপনি ইনফ্লেশনকে কমানো, এবং আমরা দেখছি যে এটা কাজ করছে এবং এই কাজ করার কারণে এখন ইনফ্লেশনটা কমে আসছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাই জুলাই এটা 7.5% মধ্যে আসবে। এবং খাদ্য পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয়, খাদ্য পরিস্থিতি এবং খাদ্য পরিস্থিতির সরবরাহের উপরে আমরা বলতে পারি যে রোজার মাসে আমরা কোনো ধরনের কোনো ইনফ্লেশনের সেরকম প্রেশার আমরা আশা করছি যে এটা হবে না। তারপরে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জেরগুলোও এখানে আসছে। আমি কিছু কিছু জায়গায় আপনাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি। যেমন ধরেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপগুলো এই মিটিংয়ে যেটা বলা হয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি এবং সহায়ক রাজস্ব নীতি গ্রহণ করা হয়েছে। নিতে সুদের হার 2024 সালে ছিল 8%, ধাপে ধাপে তা বৃদ্ধি করে ডিসেম্বর 2024 সালে 10% উন্নতি করা হয়েছে। নীতি সুদ মানে বুঝুন তো পলিসি ইন্টারেস্ট রেট, এবং এর ফলে নীতি সুদ হারের করিডোরের ঊর্ধ্বসীমা 11.5% উন্নতি হয়েছে। সকল প্রকার ডিভলভমেন্ট টাকা ছাপানো বন্ধ রাখা হয়েছে। সকল প্রকার টাকা ছাপানো বন্ধ রাখা হয়েছে। কম গুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বাতিল সহ সরকারি খরচ হ্রাসের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। চাল, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর শুল্ক অব্যাহতি হ্রাস করা হয়েছে। ঢাকা এবং চট্টগ্রাম জেলা শহরে ওএমএস এর মাধ্যমে ডিসেম্বর মাসে সুলভে সবজি বিক্রি করা হয়েছে। দেশের 1 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে পণ্য সরবরাহের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ট্রাকের মাধ্যমে বিভাগীয় শহরগুলোতে তেল, চিনি, ডাল এবং রমজান উপলক্ষে খেজুর এবং ছোলা সুলভ মূল্যে সরবরাহ করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে। এর ফলে প্রতিটি জেলায় 10 সদস্য বিশিষ্ট টাস্কফোর্স গঠন করা হয়েছে। তবে এই সকল পদক্ষেপ সত্ত্বেও আমি বলি যে 2022-23 সালে অর্থবছর হতে গড় মূল্যস্ফীতি আসলে 9% উপরে ছিল। যদিও আমরা তাদের যে ডেটাটা কতটা কি আমরা মনে করি যে অনেক ডেটাই ম্যানিপুলেটেড ছিল, এবং আপনি যদি এক্সপার্টদের সাথে কথা বলেন তারা বলবেন যে স্বৈরাচারের শেষের দিকে তারা ডেটা এতই ম্যানিপুলেটেড করেছেন যে রেট অনেক হাই থাকা সত্ত্বেও সেটাকে 9-10 দেখানো হয়েছে ইনফ্লেশন। চলতি অর্থ বছরে জুলাই মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি 11% ছাড়িয়ে যায়। জানুয়ারি 2025 সালে কিছুটা কমে তা 9.94% ছাড়িয়েছে। সবচেয়ে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ডিসেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছিল 12.92%। জানুয়ারি 2025-এ এটা হ্রাস পেয়ে 10.72% দাঁড়িয়েছে। দ্যাট মিনস 2% এর উপর এটা কমেছে। আর এটা ছিল হলো মূল্যস্ফীতির উপরে। তারপরে খাদ্য নিরাপত্তার বিষয়ে আমি বলছি। বর্তমান পরিস্থিতি আমরা আপনাকে জানাচ্ছি যে আপনারা জানেন গত বছর 6টি বড় বন্যা হয়েছে, এবং এমন সব জায়গায় হয়েছে যে সমস্ত জায়গায় আসলে খুব ভালো ফসল হয়, আমরা কনফার্ম সেই জায়গা থেকে ফসল পাই। কিন্তু দেখা যাচ্ছে এই ফসলের ফলে দুই দফা একটানা বন্যা হয়েছে, এবং ফলে আউশ এবং আমনের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে 9.55 লক্ষ এবং 9.58 লক্ষ মেট্রিক টন কম হয়েছে। তারপরেও আমরা বলছি যে আমাদের এখন খাদ্যশস্যের মজুদ রয়েছে 1.36 মিলিয়ন মেট্রিক টন। হ্যাঁ, আর মজুদ ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে চলতি অর্থ বছরে আরও 9 লক্ষ টন খাদ্যশস্য আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউরিয়া সারের বাফার স্টক প্রায় 8 লক্ষ মেট্রিক টনে উন্নীত করা হয়েছে, যা আগামী মার্চ মাস পর্যন্ত অব্যাহত থাকবে। সারের মূল্য স্থিতি রাখার লক্ষ্যে ভর্তুকি প্রদান অব্যাহত রয়েছে। চলতি অর্থ বছরে সংশোধিত বাজেটে এ বাবদ 28,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। খাদ্য ভর্তুকি বাবদ চলতি অর্থ বছরে সংশোধিত বাজেটে 8,059 কোটি টাকা বরাদ্দ রয়েছে। মূলত ওএমএস, টিসিবি, খাদ্যবান্ধব কর্মসূচি সারা বছর চলমান রাখার লক্ষ্যে বর্ধিত হারে বরাদ্দ রাখা হয়েছে। আমার মনে হয় এগুলো আরও একটু পড়বো, আপনারা একটু পাবেন। তারপরে বলছি বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা। বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 রহিত করা হয়েছে। আপনারা জানেন এই আইনটা ছিল চুরির খুব মডেল একটা। এর মাধ্যমে অনেকে বলেন লক্ষ কোটি টাকা চুরি করা হয়েছে একটা আইনের বলে। বিদ্যুৎ খাতে বকেয়া ব্যাপকভাবে কমিয়ে আনার লক্ষ্যে চলতি অর্থ বছরে ভর্তুকির পরিমাণ 40,000 কোটি টাকা থেকে বৃদ্ধি করে সংশোধিত বাজেটে 62,000 কোটি টাকায় উন্নীত করা হয়েছে। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করে উৎপাদন খরচ কমিয়ে আনার মাধ্যমে ভর্তুকি নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এর ফলে চলতি অর্থ বছরের সর্বমোট 11,444 কোটি টাকা সাশ্রয়, প্রায় 10% ব্যয় হ্রাস করা সম্ভব হবে বলে অনুমান করা হচ্ছে। উৎপাদন ব্যয় যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার জন্য ইতিপূর্বে সম্পাদিত চুক্তিতে বিদ্যুতের ক্রয় মূল্য পুনর্বিবেচনা এবং এনার্জি অডিট বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশীয় উৎস হতে গ্যাস সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে নতুন কূপ খননের মাধ্যমে দৈনিক 648 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 2028 সালের মধ্যে তা বৃদ্ধি করে 1500 মিলিয়ন ঘনফুটে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন রিগ ক্রয়সহ বাপেক্সের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। ওইসিডির 2022 সালের উপাত্ত অনুযায়ী এশিয়া প্যাসিফিক অঞ্চলের গড় কর জিডিপি অনুপাত ছিল 19% বেশি, যেখানে আমাদেরটা 7.3। আয়কর বৃদ্ধিতে গৃহীত পদক্ষেপসমূহ যেগুলো ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে সেগুলো করদাতা বান্ধব পরিবেশ ও নিরবচ্ছিন্ন সেবা প্রদান নিশ্চিতকল্পে আয়কর বিভাগের পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া আয়কর আইন 2023-এর প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। কর ব্যয় হ্রাস করার লক্ষ্যে 6টি কর অব্যাহতির এসআরও বাতিল এবং আয়কর বাতিল 2023-এর ষষ্ঠ তফসিলের সংশ্লিষ্ট অংশ সংশোধন করা হয়েছে। 4 সিটি কর্পোরেশনের অধিক্ষেত্রাধীন সকল সরকারি কর্মচারী, সকল তফসিলি ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, 4টি মোবাইল অপারেটর, কোম্পানি কর্মকর্তা কর্মচারী এবং 6টি বহুজাতিক কোম্পানির সকল কর্মকর্তা কর্মচারীদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতা করা হয়েছে। এটার মূল কারণ এর মাধ্যমে যাতে লিকেজ না হয়, কেউ যেন এর করের বাইরে যেতে না পারে। ই রিটার্ন সিস্টেমকে অধিকতর করদাতা বান্ধব করার জন্য ই রিটার্ন কল সেন্টার চালু করা হয়েছে। আর রাজস্ব আহরণ বৃদ্ধি ও করবান্ধব সেবার প্রসারে আয়কর বিভাগে সম্প্রসারণ করে 10টি কর অঞ্চল, 3টি বিশেষ ইউনিট কার্যক্রম শুরু হয়েছে। ভ্যাট আহরণে বৃদ্ধিতে গৃহীত পদক্ষেপ। মূল্য সংযোজন কর আদায় বৃদ্ধিতে ক্রয় অব্যাহতি যৌক্তিকীকরণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মূল্য সংযোজন কর আইন ও বিধিবিধান পদ্ধতি সহজকরণে মাঠ পর্যায়ে দিক নির্দেশনা ও ব্যাখ্যাপত্র জারি করা হয়েছে এবং অনলাইন ভ্যাট রিটার্ন দাখিল 80% থেকে 100% উন্নতিকরণের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মূসক আদায় বাড়ানোর লক্ষ্যে তালিকাভুক্তির সীমা 50 লক্ষ থেকে 30 লক্ষ টাকায় ও নিবন্ধন সীমা 3 কোটি হতে 50 লক্ষ টাকায় হ্রাস করা হয়েছে। আমদানি পর্যায়ে ও সরবরাহ পর্যায়ে কতিপয় সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য ও মূসক আরোপযোগ্য সেবার উপরে সম্পূরক শুল্ক হার বৃদ্ধি করা হয়েছে। চিফ অ্যাডভাইজার সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের অটোনমি যত দ্রুত এটা যাতে করা হয়, অটোনমি এনশিওর করা হয়।
এটার জন্য সেন্ট্রাল ব্যাংকের অ্যাডভাইজার, সেন্ট্রাল ব্যাংকের গভর্নর বলেছেন যে উনি এটা নিয়ে কাজ করছেন এবং সেন্ট্রাল ব্যাংকের যত রকমের হায়ারিং ছিল, যত রকমের এমপ্লয়মেন্ট সবগুলো ফ্রোজেন করা হয়েছে। কোনো ধরনের নতুন কোনো আর রিক্রুটমেন্ট করা হচ্ছে না।